করলাম এই অবস্থায় দেখলাম এইখানে প্রথমেই আমরা দেখলাম একটা ঘাটলার মধ্যে ঘাট বাইরে আছে, যে এই পাশেও ঘাটলা ওই পাশেও ঘাটলা। আমি এখন গুগল আর্থ থেকে দেখে নিতে চাচ্ছিলাম যে আসলেই কি দুই পাশে ঘাটলা আছে। এই পাশে কোনো ঘাটলা দেখো না স্যার। ওই পাশে গাছের জন্য দেখা যাচ্ছে না, এই পাশটায় গাছের জন্য দেখা যাচ্ছে না। এখান থেকে তুমি কি ধরে নিবা? তুমি যদি নিজে সার্ভে করো তখন তো নিজে ক্লিয়ার সবকিছু, বাট সার্ভে করলো অন্যজন, তুমি করলা ডিজাইন। এখন এই অবস্থায় আমি ছবি পাইলাম, আমি কি ধরে নিব? যেহেতু পুকুরের সাইজটা বেশি বড় না, আমার দুইটা ঘাটলা নতুন করে দেওয়ার কিছু নাই। তার মানেটা এটা দাঁড়াচ্ছে যে সে প্রপোজ যে ঘাটলাটা চাচ্ছে সেই ঘাটলার পয়েন্টটা হচ্ছে এখানে দেখাইছে সে, যেখানে ঘাটলা নাই। আর এই গাছের নিচে পুরনো কোনো ঘাটলা আছে, দুই ঘাটলার সে ঘাটলা নামে সেট করছে, যে কারণে এটা এরকম অবস্থায় চলে গেছে। তাহলে আমাকে দুইখানে একটা প্রপোজ ঘাটলা দিয়ে দিতে হবে দুই জায়গায়। আচ্ছা, এইটুকু বোঝা গেল। এই ক্ষেত্রে কি করব আমি? এই ঘাটলার পয়েন্টটাকে কি করব? আমি প্রথমে বোম মাইরা উড়াই দেব। আমি বোম মাইরা উড়াই দিলাম। ঘাটলার দুইটা পয়েন্ট, এই দুইটা একটু মনে রাখলাম, দুইটা পয়েন্ট আছে, বাকি দুইটা হচ্ছে এইটা আর এইটা, তাই না? এই দুইটা পয়েন্ট দিয়ে ঘাটলা হয়। ঘাটলা যদি অ্যাটলিস্ট একটা পয়েন্ট লাগে, তাই না? আচ্ছা, এই দুইটাকে আমি জয়েন্ট দিলাম। জয়েন্ট দিয়ে আমি একটা এখানে সেম নামের একটা নিউ ফিচার ওপেন করলাম। করে আমি এটার এলিভেশন কত ঘাটলার এটা দেখে নিতে হবে। জাস্ট এটা ক্লিক করার আগে 2.1 আমি 2.1 এর একটা নতুন ফিচার দেব। এটা 2.1 দিলাম, দিয়ে আমি এখানে আরেকটা পয়েন্ট দেখাই দিলাম। আনসিলেক্ট করে দিলাম এই লাইনটা আর এই লাইনটা, দুইটা লাইন সিলেক্ট করলাম, পরে আমি জয়েন্ট দিয়ে ক্লোজ দিয়ে দিলাম। আমার এখানে একটা ঘাটলার পজিশন হলো না? এই ঘাটলাটা কি? এই ঘাটলাটা হচ্ছে প্রপোজ ঘাটলা। প্রপোজ ডট দিয়ে ঘাটলা দিয়ে দিলাম। ঘাটলা নাম্বার 1 না দিয়ে 2 দিব, যেহেতু আগে একটা এক্সিস্টিং ঘাটলা আছে। আচ্ছা, এইভাবে ঠিক আমি এইখানে একটা ঘাটলা ড্র করে দিব। এই ঘাটলাটা একটা লাইনের উপরে ক্রস করলো না? এই যে দেখো তার প্রপার্টিজ যদি দেখো, সে কিন্তু এলিভেশন পর্যন্ত এসে শেষ। ব্রেক লাইন বা মডেলে তাকে ঢুকাচ্ছি না, তার মানে মডেলে ঢুকাচ্ছি না, যেহেতু সে আমার ক্যালকুলেশনে আসবে না। ঠিক এইভাবে একটা ঘাটলা এখানে ড্র করে ফেলবা। আমরা এখন ড্র করব না, এক্সিস্টিংটা বাতিল। আচ্ছা, আর কি প্রবলেম এখানে আছে? সে স্টার্টিং করছে কোথায়? পন্ড। পন্ডের পরে কি লাইন আছে? একটা আছে, দেখো এখানে ইবি আছে। ইবিটাকে আমি ঠিক করে দেব। ইবিটাকে জয়েন করে ঠিক করে দিলাম। পরের ইবি 1 আছে, ইবি 1 কে আমি জয়েন ব্রেক করে জয়েন করে দিলাম। তাহলে আমার ইবিটা সুন্দর হয়ে গেল, রাস্তা পাশের রাস্তাটা সুন্দর হয়ে গেল। সুন্দর হয়েছে না রাস্তা? খুব সুন্দর হয়েছে। এখন দেখো এই যে প্রবলেমটা ক্রিয়েট করছে, এই প্রবলেমটা কি করবা? আমার সবচেয়ে বাইরের পন্ডের মেজর লাইনের বাইরের লাইনটা কোনটা? এই ব্লু কালারের লাইনটা। এই ব্লু কালারের লাইনটা, ব্লু কালারের লাইনটা কি? টপ। টপ কি আমার বাইরের লাইন হওয়ার কথা? টবের ভিতরে কি আছে? পরের লাইনটা কি? এইটা।
এটা আছে পন্ড, তাহলে আমার কি জায়গা আছে এতটুকু আর পুকুর বর্তমানে আছে এতটুকু, এটা হয় না। আমার প্রপার্টি লাইন পন্ড লাইনটা মানে কি ওই পুকুরের মালিকানা কতটুকু জায়গা, এখন মালিকানা জায়গা এতটুকু আর পুকুরের টপ আছে তার চেয়ে বড়, এটা কি হয়? আচ্ছা তার মানে এখানে নামের ভুলটা করছে, এই নামের ভুলটা আমাকে সংশোধন করে দিতে পারি, কারণ এখানে কিন্তু আমি কোনো নতুন পয়েন্ট বসাচ্ছি না, কোনো পয়েন্টকে ডিলিট করতেছি না। আচ্ছা, দেন আমি বুঝলাম এই জিনিসটা, আমি আগে এই যে এই অবস্থাটা দূর করার জন্য আমি কি করব, ব্রেক এট পয়েন্ট করব, জয়েন করব, যেহেতু এটা ক্লোজ বাউন্ডারি এটাকে ক্লোজ করে দেব, এটা ক্লোজ হলো। এখন এটার নামটাকে আমি চেঞ্জ করে দেব, এটার নাম কি আসলে হবে POND দিয়ে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তারপরে লাইনটা কি হবে, পন্ড লাইনটা সিমিলার ওয়েতে পন্ড লাইন থাকবে না, এটা হবে টপ। টপ দেখো মডেল ব্রেক লাইন পর্যন্ত কিন্তু ঠিক চিহ্ন নাই, ব্রেক লাইন পর্যন্ত ঠিক চিহ্ন দিয়ে দিই, দিয়ে আমি ওই অ্যাকশনটা আগে পরে করো এই অ্যাকশনটা করে নিতে হবে, দিলাম করে। তারপরে দেখো কি ঘটাইছে, পরের লাইনটা কি পিপি, পিপি মানে কি, পিপি মানে কি, হ্যাঁ জোরে বলো, সকালে নাস্তা খাওয়াইছো তো, তাহলে তো জোরে বলার কথা। প্রপোজ পন্ড লাইন, এই প্রপোজ পন্ড লাইনের উপরে আমি একটু কথা বলবো একটু পরে। প্রপোজ পন্ড লাইনে তোমরা সার্ভে করে আনো কেমনি সেটার বিষয়, এটা প্রপোজ পন্ড লাইন, তাহলে প্রপোজ পন্ড লাইন কি আমার মেজর লাইন? না স্যার। কেন প্রপোজ পন্ড লাইন আমার মেজর লাইন হবে না কেন? এই লাইনটা কি আমার প্রপোজ পন্ড লাইন মানে কি, এটা আমার প্রপোজ বা ডিজাইন টপ, তো ডিজাইন টপ কি মেজর লাইন না? কি বলো, তুমি বলো। প্রপোজ পন্ড লাইনটা আমার কি হবে, ডিজাইন টপ, তাহলে ডিজাইন টপটা কি আমার মেজর লাইন না? তাহলে ও যে বললো প্রপোজ পন্ড লাইনটা আমার এই ক্ষেত্রে মেজর লাইন না, কথাটা কি ঠিক আছে ওর? হ্যাঁ না, তুমি যদি হ্যাঁ বলতা তাহলে আর আমি কিছু বলতাম না। ওর সাথে একমত কে কে, হাত তুলো তো দেখি। ওর সাথে ও বলছে যে এটা এই প্রপোজ পন্ড লাইনটা আমার ডিজাইন, এই প্রপোজ পন্ড লাইনটা আমার মেজর লাইন না, আর ও বলছে ও ঠিক করে নেই, তার মানে ও বলতে চাচ্ছে যে এই প্রপোজ পন্ড লাইনটাও আমার মেজর লাইন, কারণ মেজর লাইন হইলে আমাকে ব্রেক লাইনে ঠিক থাকতে হবে, মেজর লাইন না হইলে আমাকে ব্রেক লাইনে ঠিক থাকতে হবে না। তাইলে কোন পর্যন্ত থাকবে সেটা কিন্তু তোমার উত্তর দিতে হবে। এখন ওর সাথে একমত কে কে? তুমি ওর সাথে একমত যে এইটা এই ক্ষেত্রে আমার মেজর লাইন? আচ্ছা, আর কি আছো? আর সবাই হচ্ছে ওর সাথে। তোমার নাম কি? মুক্তি। আর তোমার নাম? মুক্তির সাথে বাকি সবাই একমত। আর এটা যদি টপ ডাউন দিলে তাহলে তো মেজর লাইন। তুমি কি ধরবা না ধরবা হিরাত আমি কই নাই, আমি কইছি এইখানে এই অবস্থায় এটা কি মেজর লাইন হবে কি হবে না? ও বলছে, মুক্তি বলছে হবে, শান্তা বলছে হবে না। উল্টো বললাম, উল্টো বলছে। উল্টো বলছে। মুক্তি বলছে হবে না, শান্তা বলছে হবে। আর মুক্তির সাথে কয়জন আছে? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। তুমি ওই পাশে বসে থেকে ওর সাথে আছো, এটা তো খারাপ দেখা যাচ্ছে, তাই না? তাইলে আমরা মেজরিটি পাইলাম হচ্ছে ওর সাথে আছো। যারা বলতেছো হবে লাস্ট জন, তুমি বলো কেন?
স্যার মতুল স্যার বলছিল যে লাইনগুলো স্যার ভলিউমের সাথে ক্যালকুলেটেড সেগুলো স্যার আমাদের মেজর লাইন মানে ব্রেক লাইন কোন থাকে এটা তো আমি প্রথম দিনই বলে দিছি যে ব্রেক লাইন কি মিন করে, মডেল কি মিন করে, এলিভেশন কি মিন করে। এটা তো প্রথম দিনই তোমাকে বোঝা শেষ যে মডেল পর্যন্ত আমার ক্যালকুলেশনে আসবে, ভলিউম আসবে ব্রেক লাইন থেকে। তাহলে আমার মেজর লাইন কোডগুলো দিতে হবে, একদম ভাগ করে তিনটা পয়েন্টে ভাগ করে দিছি না, ভাগ করে তো দিলে দিছি যে মেজর লাইনগুলা ব্রেক লাইন পর্যন্ত ঠিক থাকবে, আর যেগুলা স্পট সেগুলা মডেল পর্যন্ত থাকবে, আর এছাড়া বাকি আদার্স যে অবজেক্টগুলো আছে সেগুলা এলিভেশন। এটা তো ক্লিয়ার। তাইলে এখন তোমার কাছে যখন কাজ করবা তখন তোমার কাছে প্রশ্ন আসবে না যে এই লাইনটা তাইলে কোনটা? ওই যে তিনটা পয়েন্ট শেখাই দিছি, সেই তিনটা পয়েন্টের কোন পয়েন্টটা এটা? মেজর লাইনের পয়েন্ট, মেজর লাইন, স্পট নাকি আদার্স অবজেক্ট? এখন যারা মুক্তির সাথে আছো তারা বলতে চাচ্ছ যে এটা আদার্স অবজেক্ট, এই পিপি লাইনটা আদার্স অবজেক্ট। আর তোমরা কয়েকজন, তোমার সাথে আর কি আছে? শান্তার সাথে আর কি আছো? তুমি ছাড়া তুমি আছো, তিনজন আছো। এই তিনজন বলো এইটা কোন অবজেক্ট? তাইলে মেজর লাইনের অবজেক্ট। স্যার এটাই তো স্যার পরবর্তীতে স্যার টপ লাইন হবে। তখন স্যার এটার একটা মডেল দরকার মানে ভলিউম আসবে। আমি তোমাকে দুপুরে খাওয়াবো, লাঞ্চ খাবো না, তোমার ডিনারও কি খাবো? ডিনার খাবার না, লাঞ্চের লগে ডিনার খাবার না, খাবারের পার্থক্য কি? লাঞ্চেরটা ভাত আর ডিনারটা কি? ভাতই। দুইটা তো একই জিনিস, কিন্তু পার্থক্যটা ভিন্ন জায়গায়। খাবারে কিন্তু পার্থক্য নেই, পার্থক্যটা সময়। পার্থক্যটা হচ্ছে সময়ের মধ্যে। এই সময়ে তোমার এই পিপি লাইন কি মেজর লাইন? পিপি লাইন কি তোমার ডিজাইন টপ? হ্যাঁ না স্যার, তাইলে এই সময় এটা কি মেজর লাইন? না তাইলে এই সময় এটা মেজর লাইন, আদার্স তাইলে স্পট না স্যার, না, আদার্স আদার্স। তাহলে আদার্স সাবজেক্টে কি থাকবে? ব্রেক লাইন টিক চিহ্ন থাকবে না, মডেল টিক চিহ্ন থাকবে না। কিন্তু সফটওয়্যারে আমরা কি করছি? আমরা তো ডিফল্ট দিয়ে রাখছি কিছু, যে টেমপ্লেট আমাদের বেস ডাটা ব্যবহার করো, সে কিন্তু এই ধরনের সমস্ত সাবজেক্টকে এই নেমে, যেমন ইবি বা হচ্ছে সেন্টার লাইন, এগুলো কিন্তু সে সব মেজর লাইন ধইরা সে ব্রেক পর্যন্ত টিক চিহ্ন দিয়ে রাখবে। এখানে যখন পিপি পাইছে তখন সে ব্রেক লাইন বলতো ঠিক চিহ্ন দেয় নাই, কিন্তু মডেল পর্যন্ত দেখো আমার এই পিপি লাইনটা যখন সিলেক্ট করলাম মডেল পর্যন্ত ঠিক চিহ্ন হয়েছে। আমি মডেলের ঠিক চিহ্নটা তুলে দিই, বসো। টাকা খরচ হবে না। এখন দেখো আমার মেজর লাইনগুলো আমি কোনগুলো পাইলাম? প্রথম পাইলাম পন, ব্রেক লাইন পর্যন্ত আছে, এটাকে আমি বোম ফাটাইয়া জয়েন দিয়ে ক্লোজ করে দিলাম। দুই নাম্বারটা কি করলাম? দুই নাম্বারটা হচ্ছে আমার টপ, ব্রেক লাইন পর্যন্ত আছে, আমি বোম ফাটাইলাম, জয়েন করলাম, ক্লোজ করে দিলাম। তারপরে কি আছে? এসএল, এসএল এর ব্রেক লাইন পর্যন্ত আছে, ভাঙবো, জোড়া লাগাই দিব, ক্লোজ করে দেব। তারপরে কে লাইন আছে? টো, টো ব্রেক লাইন পর্যন্ত আছে, তাহলে ব্রেক টোর ক্ষেত্রে সেম কাজটা করব, সেম কাজটা করে দিলাম। এখন আমি দেখব শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা জায়গায় কে কার উপরে ক্রস করছে, কারণ আমার মেইন গোল কি? টিম জেনারেট করা। দুই নাম্বারের গোল হচ্ছে টিম জেনারেট করা। এখন দেখো এখানে যখন আমি শুরু করলাম, শুরুতেই এই লাইনের উপরে ক্রস করলো, এটা কি আমার পিপি লাইন? পিপি লাইনে আমার থার্ড অবজেক্ট ক্রস করলে আমার কিছু যায় আসে না।
আমাদের দেখতে হবে মেজর লাইনগুলো একটার উপরে আরেকটা ক্রস করছে কিনা। দেখো আমি যদি এরকম বড় কইরা নেই তাহলে আমার দেখো কোথাও ক্রস করছে কিনা। এই জায়গায় মনে হয় একটা ক্রস টস কিছু একটা আছে। এই জায়গায় দেখো কি করছে, লাইনটা কি পিপি প্রপোজ। এই জন্যই বলছিলাম যে পিপি নিয়ে কথা বলবো। দেখো পিপি এই জায়গায় নিছো, বলতেছো এইটুকু কাটলেই চলবে, আবার একই সার্ভে ডাটার মধ্যে বলতেছো এই পর্যন্ত কাটতে হবে। একবার এই পর্যন্ত কাটতে হবে, আরেকবার বলতেছো এই পর্যন্ত কাটতে হবে। এই ঘটনাটা কেন ঘটাইলা? এই ঘটনাটা ঘটাইলা তুমি পিপি লাইনের মাত্র 4টা পয়েন্ট দিছো, উপরের 4 কোণা 4টা পয়েন্ট। ওই সময় কি তোমার কাছে লাগছে যে পুকুরটা একদম সুন্দর রেক্টেঙ্গুলার শেপে হবে? সুন্দর রেক্টেঙ্গুলার শেপে নিয়ে আসতে পারবা? মাইপা এরকম সার্ভে করে? না স্যার। তার মানে এর অর্থ হচ্ছে এই যে প্রপোজ লাইন যেটা আছে এটাই কিন্তু ফাইনাল সেন্টার লাইনের মতো ফাইনাল প্রপোজ ডিজাইন লাইন না। ক্লিয়ার এটুকু কথা? জি স্যার। এটা আমার ফাইনাল ডিজাইন লাইন কিন্তু হুবহু না, সেন্টার লাইনের মতো। আচ্ছা, এটা আগা মাথা একসাথে করছে করো। আমরা লাইনটা ক্লোজ করে দিলেই প্রপোজ লাইনটা দেখি, প্রপোজ লাইনটা ভাঙা দেই, ভাঙা জয়েন্ট দিয়ে ক্লোজ করে দেই, তাহলে দেখো এই জিনিসটা থাকবে না। দেখো প্রপোজ কোন লাইনের অবস্থা কি, ইয়েরা কইছে, মালিকরা কইছে যে তুমি এখান থেকে এসে একটা কোণা দিবা, এই কোণায় আমি বসে একটা ছাতা নিয়ে বসে থাকবো, বসে বসে মাছ ধরবো না, তাই না? দিয়ে রাখছে। দেখো প্রপোজ লাইন, প্রপোজ লাইনটা মনে করে যে খুব সহজ, যে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে দেখো আমি আগাচ্ছি। আমার মেইন কয়টা মেজর লাইন এখানে? 4টা। আমি 4টা লাইন কিন্তু আমার নজর কিন্তু 4টা লাইনের উপরে। আমি 4টা লাইন দেখে যাচ্ছি যে 4টা লাইন আমার কোথায় লাগতেছে কিনা, একটার উপরে আরেকটা লাগতেছে কিনা। ভিতরেরটা একদম ক্লিয়ার বোঝা যায় যে একদম আলাদা করা আছে, ওইটা না দেখলেও চলবে। আমি দেখে যাচ্ছি বাকি 3টা, মূলত 4টাই দেখে যাচ্ছি লাইনের উপরে ক্রস করে নাই, আর একটা পাশ বাকি আছে। এই জায়গায় একটু ওই জায়গায় প্রপোজ লাইনের সাথে সমস্যা নাই, এই জায়গায় সমস্যা নাই, এই জায়গায় সমস্যা নাই। ওকে, আমি শেষ পর্যন্ত দেখেছিলাম। আমার যে দেখার বা ডিজাইন করার স্টেপগুলা, কখন কি চিন্তা করতেছি বলতেছি, সেই জিনিসগুলো একটু মাথায় ঢুকায় ফেলো। একটু সহজ বাংলায় বলতেছি, এই জিনিসগুলো মাথায় ঢুকায় ফেললে তোমার ডিজাইনে কোনো ধরনের প্রবলেম হবে না। দেখে নিলাম এটা যে একটা আরেকটার উপরে ক্রস করে নাই। ওকে, এখন আমার কি আনুষঙ্গিক কাজগুলো বাকি আছে? আনুষঙ্গিক কাজগুলো কি? বিল্ডিং টিলিং আছে, এগুলার শেপ দিয়ে দাও। একটা দিয়ে দিছি না, কিসের জন্য? শেষ। এখন বিল্ডিং গুলা দেখো। আরেকটা আমার ইম্পর্টেন্ট কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমার দেখো এই যে এই বিল্ডিং এর ব্রেক লাইন পর্যন্ত ঠিক চিহ্ন দেওয়া আছে। ব্রেক লাইন হবে? হবে না। এখন এটা দেখার জন্যই আমি যাচ্ছিলাম যে নিচে ছবিটা নিয়ে আসছে। দেখো এই যে বিল্ডিংটার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সে মেজার করছে, বাকি মাথাটা মেজার করতে পারে নাই। এখন বাকি মাথাটা তোমাকে আইডিয়া দিতে হবে না? এই গুগল থেকে সেই আইডিয়াটা তুমি নিবা যে এই লাইনটা এত বড় এই পর্যন্ত, তাহলে 5টা কতটুকু? 5টা কিন্তু মাত্র এই লাইনের 6 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ হবে? স্যার বেশি হবে। 6 ভাগের 1 ভাগ হবে। এই 5টা এই লম্বাটার সাথে 6 ভাগের 1 ভাগ হবে না? জি স্যার। বা 5 ভাগের 1 ভাগ হবে, তাই না? আমি এই 5 ভাগের 1 ভাগ কইরা এটাকে আইকা দিয়ে দিই। কিভাবে আঁকবো? ক্লিক করলাম এই মাথায়, রাইট মাউস ক্লিক করলাম, এডিটে গেলাম, এখানে আমি যে এই যে এখানে 5-6 ভাগ মোটামুটি এতটুকু শেপে আসলাম, এখানে আরেকটা ক্লিক করলাম, সেম কোডে সেম প্রপার্টিজ নিয়া সেম এলিভেশন নিয়া সে কিন্তু আগায় যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখো আমি পরবর্তী ক্লিকটা না করতাম,
তাহলে আরেকটা জিনিস দেখাইতে পারতাম। এই ধরো আমি একটা পয়েন্ট বসাইলাম এই পাশে, এখন আমি আরেকটা পয়েন্ট কোথায় বসাবো? এখানে। এখন আমি চলে আসি, যদি কোনো ক্লিক না করে এইখানে, তাহলে কিন্তু আমরা এটা ক্লিক করি। খেয়াল করছো? অর্থাৎ তোমার যে দুই মাথার যার কাছাকাছি থাকবা, ক্লিকটা যেখানে দেয়া করবা কাছাকাছি করবা, সেই মাথা থেকে লাইনটা জেনারেট হবে। আমি কিন্তু ওইখান দিয়েও করতে পারতাম, এইখান দিয়েও করতে পারি, তাই না? যে কোনো এক জায়গা দিয়ে করতে পারি। দেন আমি এটাকে আনসিলেক্ট করে ক্লোজ করে দেব। বিলিং হয়ে গেল না? আচ্ছা, এইরকম আর কি আছে? এইগুলা এটা কি? এটা হচ্ছে মসজিদ চলে গেছে আমার পুকুরের প্রপার্টি লাইনের ভিতরে, মসজিদ দখল করে ফেলছে পুকুরেরই জায়গা। আচ্ছা, এই জিনিসটা আমি কি এইভাবে রাখাটা উচিত হবে? এই জিনিসটাকে আমি আস্তে করে পুকুরেরই মডেল, যেহেতু আমার এটা হিসাবে আসতেছে না, সেই জন্য কিন্তু এই পয়েন্টটাকে আমি আস্তে করে তুলে নিয়ে পুকুরের পাড়ে ছেড়ে দেব। দেন আমি আরেকটা কাজ করব এটার পাশাপাশি, যে আমি এখানে আরেকটা পয়েন্ট তৈরি করব। পুকুরটা যেহেতু সেম আমার তিন পাশ আছে, এজন্য কিন্তু আমি গুগলেও দেখলাম না দেখে কিন্তু মসজিদটা আমি ড্র করে দিলাম, কারণ দুইটা পাশ তুমি আমার মেজার করে দিছো, তাহলে অপর পাশটা সেম সাইজ হবে না? আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে ওইটা তো এখনো ছাড়ি নাই, সরি। আচ্ছা, এখন এখানে কি আছে? এখানে আরেকটা বিল্ডিং। এ দেখো, এই বিল্ডিংটা একদম স্কয়ার না? জি স্যার। আমি একদম স্কয়ার একটা বিল্ডিং আঁকাই দেব। পয়সা দেব। আমি স্কয়ার বিল্ডিং আঁকাই দিলাম। দেখো, এখন স্কয়ার আঁকায়ও আমি স্কয়ার কিন্তু হয় নাই। আমার এডিটেবল মাথা কোনটা? এইটা না? এডিট করছি এইটা। আমি কিন্তু এই দুইটাতে হাত দেই নাই, এই দুইটাতে আমি হাত দেব না, কিন্তু এটা স্কয়ার হলো না। তখন স্কয়ার না হলে কি করব? সিলেক্ট করে আবার এটাতে যে এই বাটনটার উপরে ক্লিক করব, ক্লিক করে এটাকে আমি আরেকটু এই পাশে সরাই দেব। আরেকটু এই পাশে সরাই দেব। দেখো, সরাই দিলে এখন গ্যাপ ক্রিয়েট হলো না? এই অবস্থায় কি করব? এটাকে জয়েন করে দিব না। এই অবস্থায় কি করব? আমি চালাকি করে এখানে ব্রেকেট অর পয়েন্ট করে দিয়া, জয়েন করে দিয়া, ক্লোজ করে দেব। শেষ। আচ্ছা, তাইলে মোটামুটি বিল্ডিং গুলো আমি আঁকায় ফেললাম, থার্ড অবজেক্টটা আঁকায় ফেললাম। এখন আমার ফাইনাল কাজ কি বাকি? স্পটে ব্রেক লাইন আছে কিনা চেক করা। এটার জন্য আমি সিলেক্ট বাই নেমে যাব, নেমে যে আমার স্পটগুলো ধরবো। স্পটগুলো অলওয়েজ শুরু হয় 0 থেকে। আমি শিফট বাটনে ক্লিক করে ডাউনওয়ার্ড যে আমি এটাকে মার্ক করলাম, সিলেক্ট করলাম, ওকে বাটনে ক্লিক করলাম। আমার সমস্ত স্পট সিলেক্ট হয়ে গেল। স্পটে মডেল ব্রেক লাইনে আছে, মডেল পর্যন্ত আছে, তাই না? তার মানে স্পট আমার ওকে আছে। এখন এর পাশাপাশি আমার আরো কিছু অবজেক্ট আছে না? এই অবজেক্ট কি খুঁটে আমি দেখবো, হ্যাঁ? এটার জন্য কি করব? আবার ওই সিলেক্ট বাই নেমে যাব। সিলেক্ট বাই নেমে যায়। দেখো, আমার এখানে বিল্ডিং আছে, বিএম আছে, সিপি আছে, ইবি আছে। এই দেখো, এই সবগুলো আমি, মসজিদ আছে, আর কি ঘাটলা আছে, কোন লাইনটাতে যাব না, এইগুলো আমি সিলেক্ট করব, ওকে করব। করে দেখো, এখানে কিছুতে ব্রেক লাইনের টিক চিহ্ন আছে, কিছুতে নাই। আমি এগুলা সবগুলা তুলে দেব। এই কার্যক্রম শেষ করার পরে আর কি কাজ বাকি আছে? পিন জেনারেট করা ছাড়া তুমি দাঁড়াই যাও তাইলে। মডেল তুলবি, এটা বলবো না, কানা সিলেক্ট করতে।
তোর কাছে তো রাখি এই জন্য যে একটু বইলো দেখি না চোখে ভালো এই মডেলটা। আচ্ছা ঠিক আছে, ওকে তুলে দিলাম। বলো সেন্টার লাইনের কথাটা তুমি কেন বললা? সেন্টার লাইন থেকে সার্ভে করে নিয়ে আসলা না কেন? স্যার এটা আমরা আগে ওভাবে জানতাম না স্যার। হ্যাঁ এটা জানতাম না সেন্টার লাইন যে পুকুরে সেন্টার লাইন দিতে হবে। আর এখানে স্যার যে কারণে স্যার আমরা যখন টিন জেনারেট করব লোকেশনে গেলে সেন্টার লাইনটা থেকে স্যার দুই পাশে সেন্টার লাইন আঁকতে হবে, তাহলে তুমি সার্ভে করে নিয়ে আসলা সেন্টার লাইন। খালে আর অনেক রাস্তায় আর অনেক পুকুরে কোনো ব্যাপার পুকুরে ব্যাপার কেন বলো? পুকুরে যদি তোমাকে সেন্টার লাইন আনতে বলতাম তাহলে তুমি কি করতা? এইটাই সেন্টার করতা, তোমার পাশের জন্য আবার করতে এখানে সেন্টার, তাই না? দুইজন দুই ধরনের সেন্টার ধরে নিয়ে আসতাম। আমি দুই ধরনের সেন্টার নিয়ে আসলে আমি কোনো ডাটাকে ভুল বলতে পারতাম না, আমি কোনো ডাটাকে ভুল বলতে পারতাম না, দুইজনই রাইট। এই কনফিউশন দূর করার জন্য সেন্টার লাইন নিয়ে আসতে না পারা, যে দরকার নাই তুমি সেন্টার লাইন আইনা না। পুকুরের মেজর লাইনের মধ্যে কিন্তু আমরা সেন্টার লাইন পড়াইও নাই, তাই না? সেন্টার লাইন পারফেক্ট। এখন এইখানে এসে কেন তোমার মনে হলো সেন্টার লাইন আঁকতে হবে? আমার প্রশ্নটা হচ্ছে সেন্টার লাইন কেন? সেন্টার লাইনে মাটি বেশি কাটো না সেন্টার লাইনে গাছ কাটো না ভাগটা করবো? সেন্টার লাইন কি কারণে আঁকাবো? সেন্টার লাইন বরাবর স্যার সেকশনগুলো নেওয়ার জন্য স্যার সেকশনগুলো রাইট, সেন্টার লাইনটা আঁকতে হবে যে আমি সেকশন চাই, সেকশন তো কোন একটা রেফারেন্স লাইনের এগেইনস্টে ড্র করতে হবে, রেফারেন্স লাইনের এগেইনস্টে ড্র করতে হবে না? সেই রেফারেন্স লাইনটাই হচ্ছে সেন্টার লাইন। আমি ক্রস সেকশনটা মানে কি? আমি যদি সেন্টার লাইনটা রেফারেন্স লাইনটা এইটা দেই তার মানে হচ্ছে আমি এইখান থেকে দেখতেছি আর কেকের মতো আমি এগুলাকে কাটতেছি, এইটা আমি দেখতেছি শেপটা, সেকশন প্যাটার্নটা দেখতেছি, তাই না? তাহলে আমার রেফারেন্স হিসেবে কি কাজ করতেছে? সেন্টার লাইন। অনলি রেফারেন্স সেকশনের রেফারেন্স লাইনের জন্য আমাকে সেকশন লাইনটা আঁকতে হবে। সেন্টার লাইন ক্লিয়ার? আচ্ছা, এখন সেন্টার লাইনটা কেমনে আঁকবা? সেন্টার লাইনটা কি? আবারও মুক্তি বলো যে সেন্টার লাইনটা মেজর লাইন কি মেজর লাইন না, বলো। মেজর লাইন ও ভাবছে যে একবার শোনো করে গেছি তখন আর দিতে পারো নাই কো, তুমি কি বুঝা না কইলা নাকি না বুঝা না কইলা? এটা তো সেকশনের জন্য এটা করব। আচ্ছা রাইট, এইটা এই প্রশ্নের এই উত্তরটা ঠিক আছে একদম, যে আমার এটা আমার ভলিউমে আসার দরকার নাই, আমার এই জন্য এই লাইনটাকে আমি সেন্টার লাইনটাকে মেজর লাইন এই ক্ষেত্রে ধরবো না। তাহলে মেজর লাইন ধরবো না তাহলে কি স্পট ধরবো? মেজর লাইন ধরলাম না, ব্রেক লাইনে ঠিক চিহ্ন দিলাম না, তাহলে এখানে মডেলে ঠিক চিহ্ন দেব। আরেকজন বলো দেখি, শান্তাই বলো তো এখন কি করবে তুমি? ও বলছে যে ব্রেক লাইনে ঠিক চিহ্ন দিব না, আমি এগ্রি করলাম, আমরা সবাই এগ্রি করলাম ব্রেক লাইনে ঠিক চিহ্ন দিব না, তাহলে কি মডেল পর্যন্ত ঠিক চিহ্ন দিব? কেন? এটারও সেম উত্তর, এটারও সেম উত্তর, কিন্তু তুমি কিন্তু কনফিউজড। তাইলে এটা আমার আদার সাবজেক্ট, তাহলে আদার সাবজেক্ট হলে কি আমাকে এলিভেশন পর্যন্তই শেষ, তার মানে এটাকে মডেলও টিক চিহ্ন দিব না। আচ্ছা বসো, তাহলে আমি এই বরাবর একটা সেন্টার লাইন আঁকায় ফেলি দ্রুত। পুকুরটাই বলতে আর পুকুর ছাড়া ভালো পুকুর নাই বলবো না, দেখতে তার লাগে। আচ্ছা সেন্টার লাইন আমি এই বরাবর আঁকাই, সেন্টার লাইন আঁকতে গেলে কি করতে হবে? আমাকে নিউ ফিচারে যাইতে হবে, নিউ ফিচারে যায় সিএল লিখতে হবে সেন্টার লাইন,
তারপরে কি মডেল পর্যন্ত তুলে দিতে হবে, রাইট মাউস ক্লিক করতে হবে, ক্লিক করলে আমার এলিভেশন চাইবে, আর এলিভেশন কত দিব, এলিভেশন কত দিব, মোল্লা বলো এলিভেশন কত দিবা, এলিভেশন ছাড়া তো আমাকে কিছু আঁকতে দিচ্ছে না। কেউ একজন কি বলবা কত দিবা এলিভেশন, আমি কিন্তু কাটা দিলাম। স্যার আমাদের যে স্পটের যে আরএল আছে, আমরা যেহেতু আমাদের সেন্টারের আরএল নাই, এই জন্য আমরা স্পটের আরএল এর সাপেক্ষে একটা ফর্মুলা চলে স্পট তো আছে 1.5, কোন স্পটের আর নিতে পারবো স্যার ফার্স্টে একটা দেখলাম মাঝে এভারেজ করে যেটা আমি এই যে সেকশনটা আঁকলাম, এই সেকশনের একটা রেফারেন্স লাইন লাগবে না, এখন আমি রেফারেন্স লাইনটা কি আসবে, এইটা, তাই না, এইটাই হচ্ছে আমার সেন্টার লাইন। এখন আমার প্রশ্ন হচ্ছে পয়েন্টটা কোথায় হবে, এই সেন্টার লাইনের পয়েন্টটা কোথায়, পয়েন্ট আমি এখানে যে কোনো জায়গায় দিতে পারি। আমি পয়েন্টটা যদি এই সবগুলো আমার যে পার পর্যন্ত যা আছে ডাটা আরএল তার একটু উপরে দিয়ে দিলে সমস্যা আছে, এটা কি আমার বাস্তব লাইন, No, sir. এটা আমার বাস্তব লাইন না, তাহলে কি করব আমরা, আমরা পারের লাইনের আরএল দেখব কেমন আরএল আছে, তার একটু উপরে বসে দেব। অর্থাৎ পারের লাইন মানে হচ্ছে তোমার প্রপার্টি লাইন, তাই না, প্রপার্টি লাইনের আরএল দেখো, এবারে আরএল দেখো, এবারে আরএল থেকে একটু উপরে বসে দাও, এটা আমার একটা কাল্পনিক লাইন যেটা আঁকাইতে বাধ্য হচ্ছি, সেকশন চাইবে। তাহলে আমাকে সেটা দেখতে হবে যে আমার ফন্ডের এভারেজ, এই যে ইনফরমেশন দেখো, আমি কিন্তু আমার লেআউটটা নেই, যে কারণে কিন্তু ইনফরমেশন দেখছে আলাদা। আমি ওটা করতে হলে কি করতে হবে, ভিউতে গিয়ে আমি এলজিডি টাচ স্ক্রিনে ক্লিক করতে হবে। তুমি ইয়ে পর্যন্ত ইয়ে করো, সেন্টার লাইনটা আঁকায়া সেন্টার লাইনটা আঁকায়া বাকি ছাপটা দেখো, আমি তো আমরা এখন সেন্টার লাইন আঁকবো। সকালবেলা একটা ফ্লোচার্ট দেখাইছিলাম, আচ্ছা দেখেন ওই ফ্লোচার্টটাই ফলো করতেছি। এখন একটা কাজ করেন, ওই ফ্লোচার্টটার মধ্যে কতটুকু পোরশন আমরা কমপ্লিট করছি ততটুকু একটু আইডেন্টিফাই করেন, করে বলেন যে আমরা কতটুকু পোরশন আমরা শেষ করছি ফ্লোচার্টের মধ্যে। দুই একজন বলেন যে আমরা কি পর্যন্ত করছি, 4 নাম্বার পর্যন্ত করছি। এরপরে আমাদের কি করার কথা, সেন্টার লাইনটা করার কথা। এখন আমরা যেটা করব সেটা হলো সেন্টার লাইনটা করব, ঠিক আছে। এখন আমি যেটা করাচ্ছি তার সাথে সাথে ওই ফ্লো চার্টটারে মিলায় নেবেন এরপর থেকে, ওকে। তাহলে আপনাদের স্টেপগুলো ক্লিয়ার হয়ে যাবে যে কোনখান থেকে কোন পর্যন্ত করছেন। তাহলে এখন আমাদের কাজ হলো যে সেন্টার লাইনটা আঁকা। সেন্টার লাইনটা আঁকার জন্য আমাদেরকে কি করতে হবে একটু খেয়াল করুন। আমাদের পুকুরে সবচাইতে টপ লাইন যেটা ছিল সেটা কোন লাইন, এটা কোন লাইন, ঠিক আছে। এই কোন লাইনের এভারেজ এলিভেশন যত, কোন লাইনের এভারেজ এলিভেশন যত, তার চেয়ে জেনারেলি থাম্ব রুল 1 মিটার উপরে হবে হলো গিয়ে আমার সেন্টার লাইনের এলিভেশন, ওকে। তার মানে আমার পুকুরের সবচাইতে উঁচু যে লাইন সেইটা লাইন মানে হলো গিয়ে আমার কোন লাইন, কোন লাইনটা কোথায়, কোন লাইনটা হলো সবচাইতে বাইরের লাইন। এই যে এইটা কি লাইন, কোন লাইন, পুকুরের সবচেয়ে বাইরের লাইন। এটা কি পুকুরের সবচেয়ে উঁচু লাইন।
এই উঁচু লাইনটার এভারেজ এলিভেশন কত? এভারেজ এলিভেশন কত? 4.2 মিটার। তার চেয়ে 1 মিটার বেশি থাকরুন, 1 মিটার বেশি হবে আমার সেন্টার লাইনটার এলিভেশন। সেন্টার লাইনটা আঁকার ক্ষেত্রে আমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা জিনিস মাথায় রাখলাম কি? এলিভেশনটা। কি এলিভেশনটা কি? আমার সবচেয়ে বাইরের যে লাইন তার যে এভারেজ এলিভেশন তার চেয়ে 1 মিটার বেশি উঁচু হবে। এটা যদি 4.2 থাকে তাহলে সেন্টার লাইনের এলিভেশনটা হবে হলো 5.2। ওকে, একটা জিনিস মনে রাখছি। এবারে 2 নম্বর জিনিস যেটা মনে রাখবো সেন্টার লাইন আঁকার সময়, সেটা হলো আমার সেন্টার লাইনটা শুরু হবে হলো এই যে আমার পয়েন্ট লাইনটা আছে, এই পয়েন্ট লাইনের একটু ভিতর থেকে শেষ হবে হলো আমার ওই প্রান্তে যেখানে যে আমার এই কোন লাইনটা শেষ হয়ে গেছে, এই যে এইখানে তার একটু ভিতরে। আবার রিপিট করি, আমার কোন লাইনটা নাকি আমার যে সেন্টার লাইনটা, সেই সেন্টার লাইনটা শুরু হবে হলো আমার যে কোন লাইন আছে তার একটু ভিতর থেকে এবং শেষ হবে কই? যেখানে আমার কোন লাইনটা শেষ হয়েছে তার একটু বাইরে। থাকবে কোথায়? এটা শুরু এবং শেষ বিন্দু। থাকবে কোথায়? থাকবে হলো আমার কোন লাইন এবং যেই টপ লাইন আছে তার মাঝামাঝি। সবচেয়ে বাইরের যেটা গোলাপি কালার সেটা হলো টপ লাইন, অ্যাকচুয়ালি কোন লাইন, তার ভিতরেরটা কি? টপ লাইন। এই দুই লাইনের মাঝামাঝি জায়গাতে আমার স্টার্ট হবে, এই জায়গাতেও শেষ হবে কই? আমার সবচেয়ে বাইরের লাইন কোন লাইন এবং তার পরের লাইন টপ লাইন, এই দুইটা মাঝামাঝিতে যায় শেষ হবে। বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা, তাহলে এখন আমরা আঁকি। আমরা দুইটা কন্ডিশন এক্ষেত্রে ফুলফিল করে সেন্টার লাইনটা আঁকবো। ওকে, তাহলে আমরা আঁকা শুরু করি। কি করব? আগে একটা কলম নিব। কলম মানে কি? নতুন একটা ফিচার আঁকার জন্য যে কলম, সেই কলমটা নিব। এটা আমরা দুই ভাবে নিতে পারি। এক হলো গিয়ে এই হোমের মধ্যে যায় এই নিউ ফিচার চাইপা নিতে পারি, এই যে আসবে, অথবা রাইট বাটন প্রেস করে এই যে এখানে নিউ ফিচার লেখা আছে সেখান থেকে নিতে পারি। নিলাম, ওই একই জিনিসটা আসছে। ওকে, আচ্ছা, এখন আমি কি আঁকতে চাই সেটা লিখবো। যেটা আঁকতে চাই সেটার নাম হবে হলো সেন্টার লাইন। আঁকলাম। স্যার তো বলেই গেছে যে সেন্টার লাইনটা একটা কাল্পনিক লাইন, এটা আমি আঁকতেছি, এটা এই ফিল্ডের মধ্যে নাই, কাজেই এটা ভলিউম ক্যালকুলেশনের মধ্যে আসবে না। যেহেতু এটা আমার ভলিউম ক্যালকুলেশনের মধ্যে আসবে না, কাজেই এটার মধ্যে আমরা ব্রেক লাইন এবং মডেল দুইটার একটাও টিক চিহ্ন রাখবো না। গেল। এখন কি করব? এটার এলিভেশন দিব। এক নাম্বার কনসিডারেশনের বিষয়টা আসতেছে। এটার এলিভেশনটা কত হবে? আমার ফোর্থ লাইন যেটা ছিল সেটার যেটা এভারেজ এলিভেশন 4.2 তার চেয়ে 1 মিটার বেশি। তাহলে এটা কত হবে? 5.2 মিটার। ওকে, গেল। এবারে 2 নাম্বার কন্ডিশন। এটা আঁকবো কোথা থেকে? এটা আঁকবো হলো গিয়ে এই জায়গাতে আমার যেই কোড লাইনটা আছে যে নীল কালারের, তার একটু ভিতর থেকে, মানে এখান থেকে। আর শেষ করব কোথায়? এই পাশে যে আমার কোড লাইনটা আছে যে নীল দাগ কোড লাইন, তার একটু ভিতরে, মানে এই জায়গাতে। ওকে, আচ্ছা, এখন আঁকা শুরু করি। তার মানে আমি আমার পজিশনে গেলাম প্রথমত। এবার আঁকা শুরু। কিভাবে আঁকবো? যে কোনো একটা জিনিস আঁকার প্রসেস, যে জায়গাতে আমরা আঁকা শুরু করতে চাই সেই জায়গাতে আগে নিব কলমটাকে নিয়ে একবার লেফট বাটন প্রেস করব। করলাম। দেখেন কলমটা চেঞ্জ হয়ে একটা প্লাস চিহ্ন আসছে। এরপরে ওই একই জায়গাতে মাউসের কার্সর না সরায় একই জায়গাতে আরেকটা ক্লিক করব। করলাম। দেখেন আপনার কার্সরের চেহারা চেঞ্জ হয়েছে। প্লাসের পরিবর্তে এখন একটা ছোট বক্সের মতন আসছে, তার উপরে কার্সরটা পড়ছে, প্লাস চিহ্নটা পড়ছে। ঠিক আছে? এইবারে বাইরে এসে দেখেন যে এখন ওই যে আমার প্লাস চিহ্নটা এটা এই জায়গাতে বসে গেছে। এখন বাইরে এসে একটা ক্লিক করেন লেফট বাটনে, এই যে দেখেন আপনার এটা নিল। ওকে, নিল। এখন কি করব? অপোজিট যেই প্রান্ত, যেই পর্যন্ত আমি যাইতে চাই সেই প্রান্তে আসব। এই যে এই পর্যন্ত আসতে চাই, নীল দাগের ভিতরে এবং হালকা ভিতরে এবং নীল দাগ আর কালোটা মানে কোন আর টপ, এই দুইটার মাঝে সেই জায়গাতে যেখানে আমি রাখতে চাই সেই জায়গাতে আসলাম। এইবার আমি আবার লেফট বাটন প্রেস করব, একবার করলাম। এই যে দেখেন আমার সেন্টার লাইনটা আঁকা হয়ে গেছে। গেল। এখন আমি এখান থেকে বের হয়ে আসবো। কিভাবে? রাইট বাটন প্রেস করব, প্রথমটা সিলেক্ট করব, সিলেক্ট উইথ মাউস। গেল। দেখেন আমার সেন্টার লাইন আঁকা শেষ।
এরপরে বলেন সকালবেলা এরপরের স্টেপ আবার কি ছিল? স্যার সেন্টার লাইনের বাইরে গেলে আমি যেভাবে বলছি একদম হুবহু সেই স্টেপ ফলো করতে হবে, এটার কোনো অল্টারনেটিভ নাই। তিন জেনারেট করতে হবে স্যার। এরপরে আমার কাজটা হলো জেনারেট টিম করা, পরের স্টেপ। তার মানে আমরা এর পরের স্টেপে চলে যাব। জেনারেট টিম করার জন্য আমাকে কোথায় যেতে হবে? এই যে টেরেইন মডেলিং নামে একটা অপশন আছে, আমরা সেই টেরেইন মডেলিং অপশনটার মধ্যে যাব। গেলাম, যাওয়ার পরে এই যে দেখেন লেখা আছে জেনারেট, এটার মধ্যে যাব, গেলাম। তারপরে এখানে কোথায় কি আছে কিচ্ছু দেখার দরকার নাই, আমি লাস্টে জাস্ট ওকে চেপে দেব, ব্যাস আমার কন্ট্রোল হয়ে গেছে। তাহলে কি করা লাগবে? আমাকে এই জায়গাতে টেরেইনে যেতে হবে, টেরেইনে যে জেনারেট টিম আছে সেটার মধ্যে যেতে হবে, যে তারপরে কোনো দিকে তাকাবো না, ওকে চেপে দেব, বাস আমার কন্ট্রোল হয়ে যাবে। আমার জেনারেট টিমের স্টেপটা কমপ্লিট। এরপর আমার কোন স্টেপ ছিল? সকালবেলা লিখে দিয়েছি যে সেখানে সিএল সিলেক্ট করে সেভ দিতে হবে, গেল। এখন আমরা কি করব? সিএল সেন্টার লাইন যেটা ছিল সেটাকে সিলেক্ট করব, করে ফাইলটাকে সেভ করব। যে সেভ আছে সেভের মধ্যে যাব, সেভ দিয়ে দিলাম, বাস গেল। স্যারের ফাইলটা আগে সেভ করছে, যদি আপনারা আগে সেভ না করে থাকেন তাহলে এখন এসে সেভ করতে পারেন, গেল। আমার এই টেরেইন ফাইলের কাজ এখানেই কমপ্লিট। আচ্ছা, এরপরে আমরা সকালবেলা দেখাইছিলাম যে আমার তিনটা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ, আর কোনো কাজ বাকি আছে? সেভ করার পরে শেষ। তার মানে আমরা কিন্তু ফার্স্ট স্টেপের কাজ শেষ। এখন এরপরে আমরা কি শুরু করব বলেন? অরিজিনাল সেট করা হয়েছে। হ্যাঁ, অরিজিনাল নামে সেভ করা হয়েছে। এই যে দেখেন ফাইলটার নাম কি? ওকে, অরিজিনাল নামে ফাইলটাকে সেভ করা হয়েছে, গেল। তার মানে আপনার ফার্স্ট স্টেপের কাজ শেষ, ঠিক আছে। এরপরে আমাকে কি করতে হবে? সকালের স্টেপ দেখে বলেন। গুড। তাহলে এখন আমরা এটাকে মিনিমাইজ করে দিব। তারপরে আমরা কি করব? আবার একটা কি ফাইল খুলবো? টেরেইন ফাইল। এই যে টেরেইন লেখা আছে এটার মধ্যে ডাবল ক্লিক করব, টেরেইন ফাইল আবার খুলবো। আসলো, বলেন এরপর আপনারাই বলেন যে এরপর আমাদের এই স্টেপ অনুযায়ী কি করতে হবে? নিউ টেরেইন ফাইল খুলতে হবে। তাহলে এখন দেখেন যে আমরা নিউ টেরেইন ফাইল কিভাবে খুলবো। এই যে দেখেন লেখা আছে খাতার মধ্যে, সকালবেলা লিখে দিছিলাম যে এরকম একটা প্লাস চিহ্ন থাকবে, একটা খাতার মধ্যে একটা ছোট প্লাস চিহ্ন। অথবা আপনি আরেক জায়গা থেকে এটা পাবেন, সেটা হলো যে এই যে দেখেন গোল বলটা আছে, এই বলের মধ্যে প্রেস করেন, এই যে দেখেন খাতার মধ্যে ছোট একটা প্লাস চিহ্ন, ঠিক আছে? এটা হলো কি আপনার নিউ টেরেইন, এটার মধ্যে ক্লিক করেন, পাইলেন। এখন এর পরের কাজটা কি? অরিজিনাল ফাইলটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো। স্টেপ অনুযায়ী পরের কাজটা এটা ছিল। এখন অরিজিনাল ফাইলটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো। কিভাবে নিব? এই প্রসেসটা ফলো করেন। রাইট বাটন প্রেস করেন, করে এই যে দেখেন লেখা আছে অ্যাক্টিভ উইন্ডো প্ল্যান, এটার মধ্যে প্রেস করেন। এই যে দেখেন এরকম একটা বক্স আসবে, এখান থেকে আপনারা কাজটা করতে হবে। সিমিলারলি আপনি আরো একটা জায়গা থেকেও এই কাজটা করতে পারেন। কিভাবে করবেন? এই যে দেখেন প্ল্যান আছে, এই প্ল্যানের মধ্যে প্রেস করবেন, প্ল্যানে প্রেস করে তারপরে এই যে দেখেন ভিজিবল উইন্ডো প্ল্যান, স্যার আমাদের এটা প্ল্যান অপশন আছে। হ্যাঁ আমাদের প্ল্যান অপশন আছে 11তে। আচ্ছা ঠিক আছে, একই কথা। আপনি রাইট বাটনে যান, তারপরে অ্যাক্টিভ উইন্ডো প্ল্যান, এই প্ল্যান অপশন বা অ্যাক্টিভ উইন্ডো প্ল্যান যেটাই আসুক সেটার মধ্যে প্রেস করেন। এরকম একটা বক্স আসছে কি? আসছে, গেল। তারপরে আমাদের কাজটা কি? এই বক্সটা আসার পরে এই যে দেখেন আমাদের এরপরের কাজটা কি ছিল? ব্যাকগ্রাউন্ডে অরিজিনাল ফাইলকে নিয়ে আসা। তার মানে আমরা কোথায় যাব? এই যে দেখেন ওই আমাদের বলতেছে আমাদেরকে কোথায় যেতে হবে, ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। কেন আমরা ব্যাকগ্রাউন্ডে অরিজিনাল ফাইলটা আনবো? তারপরে কি করতে হবে? অ্যাড এর মধ্যে যেতে হবে, গেলাম অ্যাড এ। কি করতে হবে? অরিজিনাল ফাইলটাকে ব্যাকগ্রাউন্ডে আনতে হবে। এই যে দেখেন আমার অরিজিনাল ফাইল, এটাকে সিলেক্ট করলাম, ওপেন দিলাম। স্যার এখানে ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছেন না। ব্যাকগ্রাউন্ডটা নাই স্যার, ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছেন না, আপনাদের জন্য 11 ভার্সন। এখন তাহলে আপনাদের কি আসতেছে বলেন? শুধু জেনারেল স্যার, ব্যাকগ্রাউন্ড নেই পাশে। কোনো শুধু জেনারেল। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে অ্যাড নামে কোনো অপশন আছে কিনা? হ্যাঁ, দেন তাহলে ওই অ্যাড এর মধ্যে প্রেস করেন। স্যার ব্যাকগ্রাউন্ড আলাদা একটা ইয়ে আছে।
অ্যাড পেয়ে গেলে ব্রাউজারে আসে স্যার। নিচে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড নামে আলাদা একটা অপশন আছে, তার পাশে একটা প্লাস চিহ্নের মতন ছোট একটা থাকতে পারে, সেটার মধ্যে প্রেস করলে দেখবেন যে অ্যাড অপশনটা আসছে। জি স্যার। ওকে, জি স্যার। অ্যাড পাইছেন, এই ফাইলটা খুঁজে পাইছেন। জি স্যার। এই ফাইল। এখন কি করতে হবে, জাস্ট এই ফাইলটাকে ওকে করে দেন। দেখেন ব্যাকগ্রাউন্ড আমার নিচে চলে আসছে কিন্তু আমরা দেখতে পারতেছি না। দেখার জন্য কি করা লাগবে, এই যে দেখেন আমার নিচে এই যে এইটা নাম হলো জুম টু এক্সটেন্ড, একটা আতসী কাচের মতো। জুম টু এক্সটেন্ড এটাকে আপনি আরো একটা জায়গাতে পাইতে পারেন, সেটা কোথায়, এই যে ফিচার টুলস এর মধ্যে। এই ফিচার টুলস না, সরি, আপনার এই যে ভিউতে, ভিউয়ে আছে। এই ভিউতে এই যে দেখেন এখানে আছে জুম টু এক্সটেন্ড। এই ভিউ এর মধ্যে এই জায়গাতে জুম টু এক্সটেন্ড পাইতে পারেন, আবার নিচে তলায় এই জায়গাতেও আপনি জুম টু এক্সটেন্ড পাইতে পারেন। দুইটার যে কোনো একটার মধ্যে একটা প্রেস করেন, এই যে দেখবেন তাহলে আপনার এইটা ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। আচ্ছা, আমরা 2 নাম্বার কাজটা কমপ্লিট করলাম। কি করলাম, এটারে ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম। ওকে, এর পরের স্টেপ আমাদের কি ছিল? হ্যাঁ, তাহলে আমরা কি করছি, প্রথম স্টেপ করছি ওই নিউ টেরেনে গেছি, 2 নাম্বার স্টেপ করছি কি অরিজিনাল ফাইলের ব্যাকগ্রাউন্ডে কি বলি এই ফাইলের ব্যাকগ্রাউন্ডে অরিজিনাল ফাইলটা নিয়ে আসছি। এরপরে আমার কাজটা কি ছিল, আমার অরিজিনাল ফাইলের যে সীমানা আছে, সীমানা কি, সীমানা বলতে বোঝায় হলো আমার ফন্ট লাইনের সীমানা। এই যে আমার নীল দাগটা হলো অরিজিনাল ফাইলের ফন্ট লাইনের সীমানা। এই সীমানার ভিতরে আমরা আমাদের যেই ডিজাইন, সেই ডিজাইনটারে আমরা আনবো। এটা হলো কি এখন আমাদের কাজ। স্যার এখানে তো প্রপোজ করতে হবে অনলাইন আছে তাহলে ওইটা স্যার এটা কাজ করবে। আচ্ছা, ওই প্রপোজ কোন লাইনের হিসাব আলাদা। আচ্ছা, আমাদের এখানে যে জিনিসটা করতে হবে সেটা হলো গিয়ে কি, আমাদের মতন এটারে ডিজাইন করতে হবে। এখন আমরা কি করব, যে প্রপোজ কোন লাইনের হিসাব দিকে তাকাবো। প্রপোজ কোন লাইনটা কোনটা, দেখেন এই যে 2 নাম্বার লাইনটা ছিল প্রপোজ কোন লাইন, নীলের ভিতরে যে লাইনটা আছে সেটা হলো প্রপোজ কোন লাইন। এখন আপনি যেই পুকুরটা আঁকবেন সেটা হলো আপনি আপনার শেপ অনুযায়ী আঁকবেন। আপনাদের শেপটা ঠিক রাখতে হবে। পুকুরের শেপ কি হবে, হয় 4 কোণা হবে, তা না হলে 5 কোণা হবে। অ্যাকচুয়াল 4 কোণা হবে, অ্যাকচুয়াল 5 কোণা হবে। ও যেই প্রপোজ কোন লাইনটা দিছে সেটা দেখেন কয় কোণা হইছে, একবার এদিক থেকে এদিকে বাড়ছে, তারপরে কি হইছে, আবার একটা অ্যাঙ্গেল করছে এদিক দিয়ে, তারপরে কি করছে, আবার এভাবে নিচে নামে আসছে, তারপরে আবার একটা অ্যাঙ্গেল দিছে। এটা কোনো 4 কোণা 5 কোণা 6 কোণা কোনো কিছুই হয়নি। আপনি কি পুকুরের শেপ এরকম করবেন? এরকম তো করবেন না। আপনি একটা ক্লিয়ার শেপ, হয় 4 কোণা তা না হলে 5 কোণা বা 6 কোণা যেটাই হোক না কেন, একটা ক্লিয়ার শেপের একটা পুকুর করবেন, রেক্টেঙ্গুলার। দ্যাটস ওয়াই এই ধরনের প্রপোজ কোন লাইন ও যেটা করছে সেটার চেহারা যদি এরকম হয় তাহলে আপনি সেই প্রপোজ কোন লাইন ফলো করবেন না। ওর প্রপোজ কোন লাইন যদি অ্যাকচুয়াল হয়, কারেক্ট হয়, তাহলে আপনি সেই প্রপোজ কোন লাইন ফলো করবেন। বুঝতে পারছি? আচ্ছা, তা না হলে এখন আমরা কি দেখলাম যে এই প্রপোজ কোন লাইনটা এই জায়গাতে ফলো করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমার যে বাউন্ডারি আছে, এই যে বাউন্ডারিটা আছে, বাউন্ডারিটা কি নীল দাগ বা কোন লাইন হলো আমার বাউন্ডারি, সেই বাউন্ডারির ভিতরে আমরা আমাদের পুকুরটা আঁকবো। আচ্ছা, এখন আঁকার ক্ষেত্রে কি করতে হবে? আঁকার ক্ষেত্রে আমরা সেন্টার লাইন আঁকার সময় যেই জিনিসগুলা চিন্তা করছিলাম, এখন আমাদের সেই জিনিসগুলা চিন্তা করতে হবে। যে কোনো একটা লাইন যখন আমরা আঁকতে যাব তখন আমাদের দুইটা জিনিস চিন্তা করতে হবে। একটা জিনিস কি, কোনখান থেকে কোনখান পর্যন্ত এই লাইনটা আঁকবো। নাম্বার 2 কি, ওই লাইনটার এলিভেশন কত দিক। এই দুটো জিনিস চিন্তা করতে হবে। আমরা যখন সেন্টার লাইন আঁকছিলাম তখন আমরা এই দুটো জিনিস চিন্তা করছি। লাইনটা কোনখান থেকে শুরু হবে, কোনখান পর্যন্ত আঁকবো, ওই লাইনটা যেটা আঁকবো সেটার এলিভেশন কত দিক। এই দুটো জিনিস আমরা সেন্টার লাইন আঁকার সময় চিন্তা করছি। এখন আমরা যে লাইনটা আঁকবো সেই লাইনটা আঁকার সময় আমরা ওই একই দুটো জিনিস চিন্তা করব। কোনখান থেকে আমরা লাইনটা আঁকবো, কোনখানে যায় শেষ করব, নাম্বার 1। নাম্বার 2 কি, এটার এলিভেশন কত দিক। আচ্ছা, এরপরে আসি হলো গিয়া কোনখান থেকে কোনখান পর্যন্ত আঁকবো সেটা আমরা জানি। কেন জানি, আমরা এই নীল দাগ সেটা হলো আমাদের সীমানা, এই সীমানার ভিতরে আমরা 4 কোণা করে এই লাইনটা আঁকবো, যতটুকু আমরা নিতে পারি, আমার কোনো বাধা নেই। তার মানে কোনখান থেকে কোনখান পর্যন্ত আঁকলাম একদম ক্লিয়ার হলো।
আরেকটা জিনিস ক্লিয়ার হয়নি, সেটা কি? এটা এলিভেশন কত দিই। তাহলে এখন এটার এলিভেশন কিভাবে পাবো? তার জন্য এবারে আমারে যাইতে হবে হলো গিয়া ওই পয়েন্ট লাইনের এলিভেশনে। আগে আমরা যে পয়েন্ট লাইনটা আঁকছিলাম, সেই সেন্টার লাইনটা আঁকছিলাম, সেটার এলিভেশনটা আমরা কত দিছিলাম? আমার পয়েন্ট লাইনের যে এবারে যে এলিভেশন ছিল তার চেয়ে 1 মিটার বেশি। আর এখন আমরা যেটা আঁকবো সেইটার এলিভেশন দিব হলো গিয়া ওই যে পয়েন্ট লাইনটা আছে তার এভারেজের সমান। বুঝতে পারছি? সেন্টার লাইনটা যখন আঁকবো তখন হবে এভারেজের চেয়ে 1 মিটার বেশি। এখন আমরা যেটা আঁকবো টপ লাইন, সেটার এলিভেশনটা হবে আমার ওই পয়েন্ট লাইনের এভারেজের সমান। ব্যাস। আচ্ছা, তাহলে এখন আমরা আঁকা শুরু করব। কি আঁকার জন্য কি করতে হবে? ওই সময় আমাদের আঁকার জন্য যেই জায়গাতে যাইতে হইছে এখনো আমার আঁকার জন্য সেম জায়গাতেই যেতে হবে। ওই জায়গাতে আমরা কিভাবে যেতে পারি? দুই ভাবে যেতে পারি। নাম্বার 1, এই হোম থেকে যায়া এই নিউ ফিচার দিয়ে যেতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে এই যে নিউ ফিচার লেখা আছে সেটার মধ্যে দিয়ে যেতে পারি। যেটা ইচ্ছা আমরা সেটা নিলাম। এই ঘরটা আসলো। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? এখন আমরা যেই লাইনটা আঁকতেছি সেটা হলো কি আমার অ্যাকচুয়াল ডিজাইন লাইন। এইটা আমার মেজর লাইন। আগে যেটা সেন্টার লাইন আঁকছিলাম সেটা আমার সার্ভে ডাটার মধ্যে ছিল না। ওই সময় আমরা যা করছি সব সার্ভে ডাটা নিয়ে করছি। আর এখন আমরা যা করতেছি সেটা হলো ডিজাইন ডাটা নিয়ে করতেছি। এখন ওই সময় সার্ভে ডাটার সাপেক্ষে সেন্টার লাইনটা ছিল একটা কাল্পনিক লাইন, ওটা সার্ভে ডাটার মধ্যে ছিল না। কাজে ওইটা থেকে আমরা মডেল আর ব্রেক লাইন আউট করে দিয়েছি। কিন্তু এখন আমরা যেটা আঁকতেছি সেটা হলো কি আমার মেজর লাইন, আমার ডিজাইনের মেজর লাইন। কাজে এইটার মধ্যে আমার ব্রেক লাইন এবং মডেল দুইটাই থাকবে এবং এইটা আমার ভলিউম ক্যালকুলেশনে কাউন্ট হবে। বুঝতে পারছেন এতটুকু কথা? আচ্ছা, গেল। তার মানে এইটা আমার কি হবে? ডিজাইনের টপ লাইন। লিখে দেই ডিজাইন টপ। ডিজাইন মানে আমরা যেটা আঁকতেছি তার টপ লাইন। ওকে, তারপরে আসবে কি? এই মাউসে যাই, এটার এলিভেশন দিব। কত দিব? আমরা ওই সময় যে এলিভেশনটা টপ লাইন পয়েন্ট লাইনে দেখে আসছিলাম সেই এলিভেশনটাই আমরা এই জায়গাতে দিব। ওইখানে কত ছিল? স্যার এটা টপ হবে না পয়েন্ট হবে স্যার? হ্যাঁ, এটা ডিজাইন টপ হবে। পয়েন্ট বলতে বোঝানো হলো গিয়ে পুকুরের সীমানা। কিন্তু এখন আমরা যেটা আঁকতেছি সেটা হলো কি আমার ডিজাইনের, আমরা যে ডিজাইন পুকুরটা আঁকবো সেই ডিজাইন পুকুরের সবার উপরের লাইনটা আঁকতেছি। ওইটা হলো আমার যে ডিজাইন পুকুর সেটার টপ অফ দা ব্যাংক। ব্যাংক মানে পার। এটা হলো টপ অফ দা ব্যাংক মানে পুকুরের পার। কাজেই আমরা এটার নাম দিব হলো টপ। বুঝতে পারছি? আচ্ছা, এটার এলিভেশন আমরা কত দিব? আগের যেই টপ লাইনটা ছিল নাকি পয়েন্ট লাইনটা ছিল সেই পয়েন্ট লাইনটার এলিভেশনের সমান। তাহলে এটার এলিভেশন আমরা কত? এভারেজ এলিভেশনের সমান। তাহলে আমরা এটাতে কত দিব? 4.2 দিলাম। এখন কি করব? এটারে আঁকা শুরু করব। কিভাবে আঁকতে হবে? এটার সীমানার ভিতরে আঁকার প্রসেস কি? যে কোনো একটা পয়েন্টে যাব, সেই জায়গাতে কলমটা রাখবো, যেখান থেকে শুরু করতে চাই সেই জায়গাতে একবার লেফট বাটন প্রেস করব, প্লাস চিহ্ন চেঞ্জ আসবে, আবার একবার প্রেস করব একই জায়গাতে, কার্সর চেঞ্জ না করে দেখেন পয়েন্টটা নিয়ে নিই। এরপরে আমরা অপোজিট প্রান্তে যাব, যেই প্রান্ত আমাদের আমরা এরপরে যেখানে আমাদের টপ লাইনটা রাখতে চাই সেই জায়গাতে গেলাম। যাওয়ার পরে অপোজিট প্রান্তে আমার যে লাইন আছে সেই লাইনের ভিতরে লাইন নীল লাইন বা টপ লাইনের ভিতরে কোন লাইনের ভিতরে যে আবার কি করব? ওই একই রকম একবার প্রেস করব, রাখলো, আবার প্রেস করব, পয়েন্টটা নিয়ে নিব, গেল। এরপরে আমরা আরেক প্রান্তে যাব, একই কাজ করব, নীল লাইনের ভিতরে, এই যে নীল লাইনের ভিতরে গেলাম, একবার কলমটা রাখলাম, একটা বাটন প্রেস করব, আবার কলমটা রাখলাম, কালার চেঞ্জ হলো, নিয়ে নিব। এরপরে পরের পয়েন্টে যাব, নীল লাইনের ভিতরে আসি, যাব, কলমটা রাখলাম, একবার প্রেস করব, আবার একই জায়গাতে না সরায় আবার প্রেস করব, নিয়ে নিব। এখন লাস্ট যেটা আছে সেটা আর আমার কষ্ট করে ফিল আপ করার দরকার নাই। আমি কি করব? এই ফিচার টুলসে যায়, এই যে আমার ক্লোজটা আছে এটার মধ্যে প্রেস করে দিলাম। এই যে দেখেন আমার চারকোনার লাইন সে বানায় ফেলছে। এইটা কি? এটা হলো কি আমার পুকুরের পাড়। বুঝতে পারছি? এখন আর আমার ব্যাকগ্রাউন্ডের দরকার নেই। ব্যাকগ্রাউন্ডটা আমি কেন আনছিলাম? যাতে করে আমার ওই সীমানার ভিতরে আমি লাইনটা বানাইতে পারি।
আমার পুকুরের চার কোণাটা বানাইতে পারি, সেজন্য আমি ব্যাকগ্রাউন্ডটা আনছিলাম। এখন আমি আমার পুকুরটা আইকা ফেলছি সীমানার ভিতরে, এখন আর আমার ব্যাকগ্রাউন্ডের কোনো দরকার নেই, এখন আমি ব্যাকগ্রাউন্ডে সরাই দিব। কিভাবে সরাবো ব্যাকগ্রাউন্ড? রাইট বাটন প্রেস করব, করে অ্যাক্টিভ উইন্ডো প্ল্যান যেখানে আছে সেই জায়গাতে যাব, তারপরে এই জায়গাতে দেখেন যে প্ল্যান ডিসপ্লে নামে একটা জিনিস আছে, সেটার পাশে একটা টিক চিহ্ন থাকবে, সেটাতে আনচেক করে ওকে দিয়ে দিব। দেখেন আমার এটা চলে গেছে। আপনাদের 11 ভার্সন কিছু চেঞ্জ থাকতে পারে, কিন্তু প্রসিডিউর একই। একটা টিক চিহ্ন, হ্যাঁ, একটা প্ল্যানের পাশে একটা টিক চিহ্ন থাকবে, দেখেন রাইট বাটন, অ্যাক্টিভ উইন্ডো প্ল্যান, এই যে প্ল্যান ডিসপ্লে যেটাই থাকুক আপনাদের ওই জায়গাতে একটু চেঞ্জ থাকবে, সেখানে একটা টিক চিহ্ন থাকবে, সেই টিক চিহ্নটা আনচেক করে দেন, তারপরে ওকে চেপে দেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড চলে যাবে। গেল? তাহলে এখন আমরা কি করছি? টপ সেটা আইকা ফেলছি। আচ্ছা, এখন আমারে আরেকটা কাজ করতে হবে, যেটা অরিজিনাল ফাইলেও করতে হবে এবং এখানেও এসে করতে হবে। আচ্ছা, সেই কাজটা কি? দেখেন অরিজিনাল ফাইলে একটা কাজ করার কথা ছিল, সেই কাজটা কোন একটা কারণে এসকেপ হয়ে গেছে। সেটা কি? আমার যে সবার বাইরের লাইন, এসকেপ লাইন, দেখেন লেখা আছে আপনাদের ইয়েতে, যেমন যেটা ছবি তুলছেন সেখানে লেখা আছে সবার বাইরের যেই ফন্ট লাইনটা ছিল, সবার বাইরের লাইন, কেবলমাত্র সেই লাইনটার ক্ষেত্রে এই যে সারফেস ভলিউম বাউন্ডারি নামে একটা লাইন ছিল, সেটার মধ্যে টিক চিহ্ন দেওয়ার কথা ছিল, সেই জিনিসটা এসকেপ হয়ে গেছে কোন একটা কারণে। এখন আমরা সেই কাজটা করব। দেখেন আপনারা সকালবেলা যে ছবি তুলছেন বা লিখছেন সেটার মধ্যে এই জিনিসটা পান কিনা, দেখেন না, একদম নাম্বার 1 স্টেপে এই জিনিসটা লেখা যে আমার সবগুলা পয়েন্টের মধ্যে, সবগুলা লাইনের মধ্যে টিক চিহ্ন থাকবে হলো গিয়ে ব্রেক লাইন পর্যন্ত, কেবলমাত্র সবার বাইরের যে লাইন, সবার বাইরের লাইন কোনটা? এই যে আপনার পয়েন্ট লাইন, সেই পয়েন্ট লাইনের মধ্যে সারফেস বাউন্ডারি বা ভলিউম বাউন্ডারিতে টিক চিহ্ন থাকবে, সেই জিনিসটা আমরা স্কেপ করে গেছি। এখন আমরা এই জিনিসটা দিব। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো গিয়ে কি, যখন আমরা কোনবার আর কি ফাইলটাকে কন্ট্রোল করে নিব, তখন আর এইখানে কোন রকমের এডিট আর গ্রহণযোগ্য না। যদি আমরা এখানে এডিট করতে চাই তাহলে কি করতে হবে? অলরেডি যে কন্ট্রোলটা করা আছে সেই কন্ট্রোলটারে ডিলিট করতে হবে, তারপরে আমরা এটার মধ্যে যাবতীয় এডিট সেগুলা করতে পারবো। করে আবার আমারে কন্ট্রোল বা জেনারেটিং করতে হবে, তখন আমরা যে এডিটটা করলাম সেটা কাউন্ট হবে। যতক্ষণ পর্যন্ত আমরা এইটারে কাউন্টার বা জেনারেটিংটারে ডিলিট না করব, ততক্ষণ পর্যন্ত আমরা এরপরে যা এডিট করি না কেন সেটা আর সফটওয়্যার কাউন্ট করবে না। কাজে এখন আমরা কি করতে চাই? একটা এডিট করতে চাই, যেটা আমরা আগে করি নাই। এখন এই এডিটটা করার জন্য আমার এক্সিস্টিং যে জেনারেটিং বা কন্ট্রোল যেটাই আমরা বলি না কেন সেটাকে ডিলিট করতে হবে। কিভাবে ডিলিট করব? তার জন্য আমরা যাব হলো টেরেইন মডেলে। টেরেইন মডেলে যাওয়ার পরে এই যে ডিলিট অপশন আছে সেটার মধ্যে প্রেস করব, করে দুইটা টিক চিহ্ন দেব। আপনাদের যাদের 10 ভার্সন আছে দেখবেন যে আপনাদের এখানে 8-9টা অপশন আসছে ডিলিট রেঞ্জে, এর মধ্যে খালি প্রথম দুইটা যে বাটন আছে সেই দুটার মধ্যে টিক চিহ্ন দিয়ে ওকে চেপে দিলেই কন্ট্রোল ডিলিট হয়ে যাবে। দেখেন ভিতরে ছোট ছোট কয়েকটা আড়াআড়ি গোল গোল লাইন ছিল, সেই লাইন চলে গেছে, তার মানে কন্ট্রোল ডিলিট হয়েছে। হইছে কি? গেল। এইবারে আপনি যাবতীয় যা কিছু এডিট করতে পারবেন। এরকম অনেক সময় আমাদের হইতে পারে যে আমরা কোনো কিছু একটা করতে ভুলে গেছি কিন্তু কন্ট্রোল করে ফেলছি, পরে আবার আমাদের মনে পড়ছে যে না আমাদের এই এডিটগুলো করা দরকার। তখন আমরা কি করব? এইভাবে কন্ট্রোলটারে আগে ডিলিট করে নিয়ে তারপরে এডিটটা করব। এখন আমাদের যে এডিটটা করা দরকার সেটা আমরা করি। আমাদের সবার বাইরের যে লাইনটা ছিল সেটা কি পয়েন্ট লাইন, সেই পয়েন্ট লাইনটারে সিলেক্ট করব, তারপরে এই যে সারফেস আর ভলিউম বাউন্ডারি আছে সেটাকে একটা টিক চিহ্ন দিব, দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। দেখেন এটা আমার নিল। আচ্ছা, এইবারে আমরা যে জিনিসটা করব সেটা হলো যে কি আবার কন্ট্রোল করব। এটাকে জেনারেটিং যাব, জেনারেটিং এ যে ওকে বাটনে প্রেস করব, আবার এটারে কন্ট্রোল নিল। আচ্ছা গেল। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা সকালে আমি যেই লিস্ট লেখা দিছি সেই লিস্টের মধ্যে পাবেন না, আমি জায়গা পাই নাই কাজে লিখতে পারি নাই। আচ্ছা, এখন যে কাজটা সেই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, বা কেউ যদি খাতায় লিখেন তাহলে মাঝে অ্যারো চিহ্ন দিয়ে লেখা রাখেন। এবারে আপনাদের এই জিনিসটা করতে হবে।
সেটা কি, এই যে আপনি এই জিনিসটাকে কন্ট্রোল করলেন না, এই যে যেটার পাশে যে রাইট বাটন এটা টিক চিহ্ন দিলেন, এই লাইনটারে জাস্ট কপি করবেন, কন্ট্রোল সি, জাস্ট সিলেক্ট আকারে আছে না, জাস্ট কপি করবেন, কন্ট্রোল সি, সিলেক্ট করে কন্ট্রোল সি করছেন, কপি করে, বা না করলে মাথায় রাখতে পারলে তো আরো ভালো, না স্যার লাস্টে যে লাইনটারে, ফন্ট লাইনটারে, যেটারে আপনি লাস্টে টিক চিহ্ন দিয়ে দিলেন, টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই করলেন, জাস্ট সেইটারে কপি করবেন, কন্ট্রোল সি করে এসে এই যে লাস্ট এই ফাইলটা যেটা আছে, যেই ফাইলটার মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ডে আঁকলেন সেটার মধ্যে যে পেস্ট করে দিবেন, কন্ট্রোল ভি। ওকে, জি স্যার। আচ্ছা গুড, শেষ। এখন আমরা কি করব, আমার যে মূল ফাইলটা ছিল সেই মূল ফাইলটারে আরেকবার সেভ দিব, কারণ আমি এর আগের বার যখন সেভ করছিলাম তখন এই যে আমার এই লাস্টের যে পয়েন্টটা, এই যে লাস্টের লাইনটারে আমি সারফেস ভলিউম আকারে সেভ করি নাই, এখন আমি আবার করলাম এই কাজটা, কাজে এখন আমি এটারে আবার সেভ দিব, জাস্ট সেভ বাটনে প্রেস করলেই হলো। সিমিলারলি এবারে আমি আবার পরের লাইনে আসি, দেখেন পরের লাইনে এসে কন্টিনিউ দিয়ে দিব, যা করছি। এই কন্টিনিউটা কেন আসলো, আমি মূল ফাইলের মধ্যে একটা সেভ দিছি যে অরিজিনালে, কাজে অটোমেটিক্যালি আমার এখানে আসছে, কন্টিনিউ দিয়ে দিলাম, ব্যাস দিলাম। এরপরে আমি সকালের পরবর্তী স্টেপগুলোর দিকে যাইতে থাকবো। দেখেন সকালের পরবর্তী স্টেপের মধ্যে কি লেখা আছে, বাফার ইউজ করে পরের লাইনগুলো আঁকবো। আমি সকালে কি বলছিলাম যে এই স্টেপে যে ক্লাস নিবে সে বাফার ইউজ করে কিভাবে কি করবে সেটা ডিটেইলসে বলে দিবে, ক্যালকুলেশন সব বলে দিবে। যেহেতু আমি ক্লাস নিতেছি, আমি এখন বাফার দিয়ে কিভাবে পরবর্তী লাইনগুলো আঁকবেন, তার জন্য কি ক্যালকুলেশন করবেন সেগুলো এক্সপ্লেইন করব বোর্ডে। এখন আমরা বোর্ডের দিকে দেখাবো। এই পর্যন্ত কে কে বুঝি নাই? সবাই বুঝছি? জি স্যার। স্যার একটা প্রশ্ন করবো স্যার, স্যার এই ফাইনাল যেটাই টেরাইন ফাইলে এর ভিতরে আমরা স্যার এই ফন্ট পেরিমিটারটা নিয়ে আসলাম কেন স্যার, কপি করে কাজটা একটু আচ্ছা, এটার কাজটা হলো গিয়ে এই, ধরেন আপনি যখন সেকশনটা আঁকবেন, হ্যাঁ সেকশনটা আঁকবেন, সেটা হলো কি, এইটা মনে করেন হলো যে আপনার এক্সিস্টিং সেকশন, তার নিচে আপনি যেই পুকুরটা আঁকলেন, এই যে চারকোনা করে সুন্দর করে শেপে ডিজাইনটা করলেন না, সেই পুকুরটা সেকশন মনে করেন এইটা, এটা আপনি সুন্দর করে আঁকছেন, এটা হলো গিয়ে আপনার ডিজাইনের সেকশন। আচ্ছা, আর এইটা ছিল হলো অরিজিনালের সেকশন। দুইটা কি সেকশন, ঠিক আছে? আপনি যদি এই বাউন্ডারিটা না এনে দেন তাহলে যে জিনিসটা হবে সেটা হলো গিয়ে কি, এই সেকশনটা আর এই সেকশনটা সেপারেট আকারে থাকবে, এইখানে এসে মিলবে না, এইখানে এসে মিলবে না, এই জায়গাটুকু খালি ব্লক আকারে থাকবে, ব্লক। কিন্তু যখন আপনি এই কাজটাই না করবেন তখন যেটা হবে সেটা হলো এই যে দেখেন যে পোরশনটা আপনার এখানে এসে মিলে নাই, ব্লক আকারে আছে, সেইটা আপনার এক্সিস্টিং সারফেসের সাথে মিলা যাবে। আপনার যেই সেকশনটা আপনি যে সেকশনটা বসাইছেন সেইটার লাস্ট প্রান্ত থেকে আপনার অরিজিনালের যেই সেকশনটা আছে, যেটা আপনার অ্যাকচুয়াল ফিল্ডের মধ্যে আছে, তার লাস্ট প্রান্ত আর আপনার সেকশনের লাস্ট প্রান্ত এসে মিলা যাবে, তখন আপনার কোনো গ্যাপ থাকবে না, এইভাবে এসে মিলা যাবে আপনি যদি এই কাজটা করেন। আর যদি এই কাজটা না করেন তাহলে আপনার এই সেকশনটা আর এই সেকশনটা সেপারেট থাকবে, মাঝ অংশটুকু খালি থাকবে।
এই জিনিসটা যাতে খালি না থাকে, আমার যাতে এক্সিস্টিং গ্রাউন্ডের সাথে সুন্দর করে সেকশনটা মিলা যায়, তার কারণে আমরা এই কাজটা করি। কে কে বুঝি নাই বলি আত্মরি বুঝি নাই এমন কেউ আছে? বুঝছি তো ভাই? গুড।